শক্ত হাতে সেই লোকগুলোকে দমন করতে হবে। আপনাদের শক্ত হাতে সেই লোকগুলোর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে। কেন নিতে হবে, কেন আপনাদেরকে এই কথাটি বলছি? অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, যেটি এই বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধেও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে, থেমে যায়নি। সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? স্বৈরাচার পালিয়ে গেছে, স্বৈরাচারের মাথা পালিয়ে গিয়েছে, কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গিয়েছে, কিন্তু লেজ শরীরের অনেকাংশ অবশিষ্ট রয়ে গিয়েছে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। গতকালকে রাতে আমি ভিডিওটা দিয়েছিলাম, তখন আমি বলছিলাম যে এই বিষয়টা নিয়ে সমালোচনার মুখে পড়বে ছাত্র সমন্বয়কদের মধ্যে সার্জিস এবং হাসনাতরা একটা রাজনৈতিক দল গঠনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। শুনলাম চীন নাকি মোদির বিসি কান্দে উঠে দিছে। এখন ভারতের সামনে যে কি একটা দিন অপেক্ষা করতেছে, ভারতকে একেবারে পুরো এক ঘুরে করে রাখা হবে। কর্মের ফল অবশ্যই ভোগ করতেই হবে। আর দুই ফ্রন্ট থেকে চীন ও পাকিস্তানের এই যৌথ হামলা মোকাবেলার সামর্থ্য নেই ভারতের। এ ধরনের হামলা মোকাবেলার জন্য প্রস্তুত নয় ভারতীয় আর্মি। মাত্র 2 মিনিটে উড়ে যাবে ভারত। দেখেন মুসলমানরা কত ভয়ঙ্কর। মাত্র 2 মিনিটে উড়ে যেতে পারে যে কোনো শহর, যে কোনো অঞ্চল। আমার মনে হয়েছে যে গাধার পশ্চাৎ দেশে শুরু দিলে যে অবস্থা হয়, আসিফ নজরুল সেই গতিতে হাঁটছেন। কারণ আইন মন্ত্রণালয়ে আর আইন বিভাগের শিক্ষক এক জিনিস না। এটা পরিচালনা করার মতো সেই প্রশাসনিক দক্ষতা আসিফ নজরুলের এমনিতেই নাই। ডক্টর ইউনূস একজন নোবেল লরেট, বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি একটা নোবেল পুরস্কার পেয়েছেন, তাই না? এখন উনার বিরুদ্ধে এমন ভাবে লেগেছে যে তাকে জেলে ঢুকিয়েই ছাড়বে। তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে। কাজে আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমাদের ভিতরে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে। এইগুলা ব্যাপারেও আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। এইখানে তারেক জিয়ার বক্তব্যের মাধ্যমে অনেক কিছুই প্রকাশ হচ্ছে, আমাদের দেশ সম্পর্কে, আমাদের দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে, দেশের মধ্যে যে এই অস্থিতিশীল কার্যকলাপগুলো হচ্ছে, এইসব নিয়ে তারেক জিয়া অনেক কথা বলে এবং প্রতিবাদ করে। সে বলতেছে এইসবের বিচার যাতে খুব শীঘ্রই হয় এবং দেশটা যাতে খুব শীঘ্রই স্বাভাবিক হয়, তা না হলে তারা অ্যাকশনে যেতে বাধ্য হবে। গাইজ, অন্যদিকে আমাদের সরকার দলে যারা রয়েছেন উপদেষ্টা কর্মীরা, ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ আরও যারা উপদেষ্টা রয়েছে, তাদেরকে নিয়েও কিন্তু অনেকে অনেক কথা বলে এবং তাদের গোপন কর্মগুলা অনেকে ফাঁস করে দেয় তাদের বক্তব্যের মাধ্যমে। সেইগুলো আপনাদেরকে দেখাবো এবং দেশের যে বর্তমানে এই পরিস্থিতি হচ্ছে, এই পরিস্থিতির পিছনে কে দায়ী রয়েছে তাকেও আপনাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপরেই কিন্তু বুঝতে পারবেন এই দেশ সম্পর্কে অন্যদিকে তারেক জিয়ার বক্তব্যের মাধ্যমে কি প্রকাশ হচ্ছে। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা সম্পূর্ণ বক্তব্য দেখবেন ধৈর্য সহকারে। আমরা আর কথা বাড়িয়ে এই ভিডিওটা লং করছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এইখানে কিন্তু ভিডিওর প্রথমেই যে অংশবিশেষগুলো দেখেছেন সেইগুলোর বিস্তারিত এইখানে দেখতে পারবেন। এই যে এইগুলো দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন। কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে, তখন সেই দায়িত্বটি কিন্তু অনেক বড় থাকে। সবচেয়ে বড় সফলতা কি? আমার এই প্রায় 35 বছরের রাজনীতির অভিজ্ঞতার আলোকে আমি যেটা মনে করি, দলের সবচেয়ে বড় সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন। মানুষের আস্থা অর্জন। এই যে আপনি যখন বের হন, যেই কথাটি বললাম, আপনি যখন বের হন, মানুষের সালাম পাচ্ছেন, আপনার সাথে অথবা তার সাথে, সেই ব্যক্তিটির সাথে যারা সালাম দিচ্ছে, যাদের কনসার্ন আছে, যারা জানতে চাইছে, তারা মনে করে যে তাদের ভাগ্যের সাথে আপনার একটি বিষয় জড়িত আছে। আপনার কথাবার্তা, উঠা বসা, আপনার বক্তব্য, বিবৃতি, আপনার কাজকর্মের সাথে তাদের ভাগ্য কম বেশি জড়িত আছে, তাদের ভবিষ্যৎ জড়িত আছে। সেজন্যই আপনাকে জিজ্ঞেস করে, আপনার উপর আস্থা রাখতে পারে, ভরসা রাখতে পারে, আপনার উপর আস্থা রাখছে। এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় সফলতা বা সবচেয়ে বড় বিষয়, আপনার রাজনৈতিক অর্জন সফলতা। এখন এই আস্থা তো ধরে রাখার দায়িত্ব জনগণের নয়, এই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার। আজকে আপনারা এই যে প্রশ্নগুলো করেছেন, আমাকে করেছেন, মঞ্চকে প্রশ্নগুলো অনেক করেছেন, আপনি আপনার কনসার্ন থেকে প্রশ্ন করেছেন। আপনি ফিরে গিয়ে আপনার সেই মানুষগুলোকে বলবেন আপনি যে আমি এই পড়েছি, তারা এই বলেছে আমাকে। জনগণকে সঙ্গে রাখুন, জনগণকে সাথে রাখুন। আমরা কিন্তু সবসময় বলেছি, আমরা আমি দামির নির্বাচনে বিশ্বাস করি না। আমরা একটি রাজনৈতিক দল, নির্বাচনে আমরা যাব, নির্বাচন আমরা করব, নির্বাচন আমরা চাইব। এখানে লুকোছাপার কোনো ব্যাপার নেই, এটা নর্মাল, সিম্পল। জনগণের সমর্থন আমরা পাবো, বেশি পেলে আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী যা হবার সেটিই হবে। জনগণের সমর্থন ভিত্তিতে জনগণ যাকে বেশি সমর্থন দিবে তারা দেশ পরিচালনা করবে। অর্থাৎ
আমরা নির্বাচন চাইবো, নির্বাচন চাওয়াটা কোনো অন্যায়ের বিষয় না, এটাই স্বাভাবিক। এখন নির্বাচনকে যদি ফেস করতে হয়, আমরা আমিরামি নির্বাচনে তো বিশ্বাসী না, আমরা নিশিরাতের নির্বাচনেও বিশ্বাসী না, আমরা ভোট ডাকাতের নির্বাচনেও বিশ্বাসী না। আমরা একটি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী, যেখানে মানুষ নির্ভয় নির্দ্বিধায় ভোট দিবে। আমরা সেই নির্বাচনে বিশ্বাসী, মুক্তভাবে ভোট দিবে। এখন সহকর্মীবৃন্দ, মানুষ যখন নির্বাচনে ভোট দিবে নির্দ্বিধায় নির্ভয় ভোট দিবে, নির্ভয় ভোট দিবে। আমাদের একজন সহকর্মী এখানে সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন। আপনি চাইছেন যে আমাদের কি পদক্ষেপ, কি পরিকল্পনা সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার। আমাদের তো একই সাথে পরিকল্পনা আছে যে কোনো মূল্যে এই দেশের মানুষের ভোটের অধিকারকে রক্ষা করা, ভোটের অধিকারকে রক্ষা করা। বাক স্বাধীনতা যেমন হচ্ছে ভোটের অধিকারকে রক্ষা করা। কাজেই মানুষ যখন ভোটের অধিকার রক্ষা করবেন, মানুষ তখন নির্দ্বিধায় ভোট দিবে। যেহেতু আমরা বিশ্বাস করি না নিশিরাতের নির্বাচনে, আমরা বিশ্বাস করি না আমিরামির নির্বাচনে, কাজেই মানুষকে মুক্তভাবে ভোট দিতে হবে। এবং মুক্তভাবে যখন ভোট দিবে মানুষ, তখন কিন্তু মানুষ অনেক কিছু বিবেচনা করবে, চিন্তা ভাবনা করবে, তারপরে সে ভোট দিবে। এবং তার সেই চিন্তা ভাবনাকে যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে কিন্তু জনগণের আস্থা আপনার পক্ষে থাকতে হবে, আপনার প্রতি জনগণের আস্থা রাখতে হবে। এবং জনগণের আস্থা যদি আপনার পক্ষে রাখতে হয়, তাহলে আপনার আচার আচরণ, কথাবার্তা সকল কিছু সেরকম থাকতে হবে। প্রিয় সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত, এই 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছে। আছে কোন ইনিশিয়েটিভ? বলেন তো, জুড়ে বলেন, আছে? কে আছে পৃথিবীতে? জীবনের 32টা বছর আমার স্বর্ণ সময়, আমি যখন এরকম ভাবে কাজ করতাম, আমি টাকা গোনার সময় আমি পেতাম না, আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম, বলতাম গুনে নিও। সেই সময় আমি সড়কের মধ্যে আমি নেমেছি। আজকে প্রায় 5 মাস হতে যাচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকারের। কি করেছে? কি করেছে বলেন তো আপনারা? সড়ক দুর্ঘটনা কমছে? কেমনে কমবে? কোনো কিছু কাজ করেছে? কোনো কাজই করে নাই। আমি তো জানেন আপনারা, আমার কিন্তু মুখ খুব কাটা, আমার ঠোঁট কাটা মানুষ। আমি কথা বলতে কিন্তু ভয় পাই না, আমি কাউকে ভয় পাই না। আমি একমাত্র আমি আমার সৃষ্টিকর্তাকে ছাড়া, সত্য কথা বলা ছাড়া আমি কোনো কিছু আমি ভয় করি না। তো আজকে কি করেছে তারা? এই যে 5 মাস হতে চলল, যিনি আমাদের এই তত্ত্বাবধায়ক, যিনি আমাদের এই কোর্সের দায়িত্বে, যিনি কি করেছেন? উনি কি করছেন এখনো পর্যন্ত? করেছেন কিছু? সব দায়িত্ব আমাদের উপরে ছেড়ে দেবেন। 32টা বছর ধরে, জীবনের 32টা বছর আমি এর পেছনে আমি শেষ করে দিয়েছি। হ্যাঁ, কে আছে পৃথিবীতে? জীবনের 32টা বছর আমার স্বর্ণ সময়, আমি যখন এরকম ভাবে কাজ করতাম, আমি টাকা গোনার সময় আমি পেতাম না, আমি বিছনার উপরে টাকা ফেলে দিতাম, বলতাম গুনে নিও। সেই সময় আমি সড়কের মধ্যে আমি নেমেছি, সেই সময় আমি সড়ক নিয়ে যুদ্ধ করেছি। কি হয়েছে? কিছুই হয় না। যোগাযোগ মন্ত্রণালয় রোডস অ্যান্ড হাইওয়েটা তাদের আন্ডারে, তারা শুধু ওইখানকার সড়ক তৈরি করে। তারপরে হলো এলজিইডি সড়ক জানেন আপনাদের কত? যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক হলো 24,000 কিলোমিটার, আর এলজিইডির সড়ক হলো গিয়ে 2.5 লক্ষ কিলোমিটার। কই আপনারা কোনোদিন বলেছেন, এলজিইডিকে বলেছেন যে আপনাদের এত এত সড়ক, আপনাদের এখানে দুর্ঘটনা ঘটছে, আপনারা তো এগুলোকে ঠিক করছেন না? ওরা কিন্তু চুপচাপ বসে আছে, রাস্তায় বানিয়ে যাচ্ছে। কিন্তু যারা রাস্তা বানাচ্ছে, সেই রাস্তাটা নিরাপদ হচ্ছে কিনা, মানুষের সেফটি হচ্ছে কিনা, সেটা কি তাদের দেখার বিষয় না? যাদের সড়ক তাদের দেখার বিষয় না? সিটি কর্পোরেশন তাদের নিজস্ব সড়কের ব্যাপার আছে, তারা সড়ক তৈরি করে, তারা ফুটপাথ তৈরি করে, তারা আন্ডারপাস তৈরি করে, তারা ওভারব্রিজ, ফুট ওভারব্রিজ তৈরি করে। তারা এই সমস্ত জিনিসগুলো তাদের দায়িত্ব, জেব্রা ক্রসিং তাদের দায়িত্ব।
এবং রাস্তায় সড়কের মধ্যে শহরের মধ্যে কিভাবে মানুষ চলাচল করবে তার দায়িত্ব। সিটি বাস যেগুলো চলবে সব কিছু হলো সিটি কর্পোরেশনের দায়িত্ব। কই কে করছে সেটা তো জানিই না, কার কি দায়িত্ব সেটা জানে না। এত এত রিক্সা ছিল, প্যাডেল রিক্সা, সেগুলো এখন সব গিয়ে আপনার গিয়া মেশিন লাগাই দিচ্ছেন, মোটর চালিত রিক্সা বানায় ফেলেছেন। আপনি যে মোটর চালিত রিক্সা বানাইছেন, আপনার রিক্সার জন্য আপনি লাইসেন্সের ব্যবস্থা করছেন, যারা চালাচ্ছে তাদের জন্য কোনো লাইসেন্সের ব্যবস্থা নাই। তো কিভাবে আপনার এরকম ভাবে আপনি আমাকে শেখায় দিলেন আমি রাস্তা কিভাবে পারাপার হব, কিভাবে চলবো? তো ওই ব্যাটা তো জানেই না কিছু, ও তো আমার উপরে উঠাই দিবে। তো এই যে যার যার দায়িত্ব। তারপরে হলো গিয়ে আপনার গিয়ে এইখানে যে গাড়ি, আমাদের দেশে গাড়ি আমদানি করা হয়, আমাদের দেশে যে গাড়ি আমদানি করা হচ্ছে, কাকে জিজ্ঞাসা করছে আপনি বলেন তো? কোন গাড়িটা আমার রাস্তার মধ্যে চললে পরে এটা সেফ গাড়ি, এই গাড়িটা চললে পরে মানুষের জন্য একটা নিরাপদ গাড়ি, কারো জিজ্ঞাসা করে? জিজ্ঞাসা করার কোনো কিছু নাই, কেউ কাউকে জিজ্ঞাসা করে না। যার জন্য আমি বলেছি যে তোমাদের একটা ম্যানেজমেন্ট একটা থাকতে হবে, যেটা জাতিসংঘ বলেছে। জাতিসংঘ বলেছে যে তোমার দেশের রোড সেফটিকে ইনশিওর করতে হলে প্রথমে একটা ম্যানেজমেন্ট বোর্ড থাকতে হবে, যেখানে সমন্বয়টা থাকতে হবে, সমস্ত সমন্বয়গুলো এখানে থাকতে হবে। কে গাড়ি কি আনবে, রাস্তা কি বানাবে, ট্রাফিক সিস্টেম কি হবে, সমস্ত কিছু এখানে থাকবে। এমনকি আবার একটা লোক যদি সড়কের মধ্যে যদি সে আহত কিংবা নিহত হওয়ার মতো যদি দুর্ঘটনায় পতিত হয়, সে যেন অন্তত একটা ফোন করে তার জায়গাটা অন্তত বলতে পারে যে আমি অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছি, আমাকে উদ্ধার করা। কোথায় পারে আছেন? আপনাদের জায়গা আছে? কাউকে জানানোর জায়গা আছে আপনাদের? বলেন, আছে আপনাদের জায়গা? তো এইগুলো নাই, কিছু নাই। আপনি কিভাবে, কে এই জায়গাটা কে তৈরি করবে? আমি নাকি নিরাপদ সড়ক আন্দোলন? কে? সরকার। তো সরকার কই? সরকার তো নাকে তেল দিয়ে ঘুমায়। এই সরকারের বিরুদ্ধে আগে আমাদের দাঁড়াতে হবে। কি করেছে এই পর্যন্ত 5 মাসের মধ্যে? বলেন একটা ইনিশিয়েটিভের কথা বলেন যে উনি এই ইনিশিয়েটিভটা নিয়েছে। আছে কোনো ইনিশিয়েটিভ? বলেন তো, জুড়ে বলেন, আছে? নিরাপদ সড়ক চাই বাস্তবায়ন করতে হলে সরকার যারা রাষ্ট্র পরিচালনা করে, সেই রাষ্ট্র পরিচালক এবং রাজনীতিবিদ তাদের সকলের অংশগ্রহণ ছাড়া, তাদের ইচ্ছা ছাড়া কোনোদিনই কিন্তু নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব নয়, কোনোদিনই সম্ভব নয়। তার কারণ হলো গিয়ে যে নিরাপদ সড়ক বাস্তবায়ন করার জন্য আমরা যারা সামাজিক সংগঠন, আমরা যারা কাজ করি, আমরা দাবি তুলতে পারি, বলতে পারি, কিন্তু কাজটা কিন্তু মূলত সরকারের। এবং এই দেশে সবসময় আমি যে আন্দোলনটি করে আসছি, আমি সবসময় দেখেছি যে এখানে বিরোধী দলরা কখনোই সরকারের দলকে সাপোর্ট করে না এবং সরকার কখনো বিরোধী দলের মতামত গ্রহণ করে না। এবং এই স্কুল পথ যাতায়াতের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করেছে, তাহলে আমি দায়িত্ব নেব। আমি অন্তত চাঁপাইনবাবগঞ্জ জেলার দায়িত্ব নিয়ে বলতে পারি যে তারা এখানে মানে মায়ের গর্ভে বসবাস করছে বাংলাদেশে হিন্দুরা। আর ভারতে আজকে মুসলমানদের অবস্থাটা কি? মসজিদ ভাঙছে ভারতে, আজকে মুসলমানদেরকে গরু জবাই কোরবানি করতে দেয় না। আজকে ভারতে আপনার নামাজ পড়তে গেলে তাদেরকে নামাজের কাতার, যখন রাস্তায় লোক চলে আসে সেখানে গিয়ে আসিফ নজরুল স্যার আপনাকে এখানে বসিয়েছি আমরা, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আপনাকে আমরা এখানে বসিয়েছি, ছাত্র জনতা বসিয়েছে, এ দেশের জনগণ বসিয়েছে আপনাকে অন্য কেউ বসাই নেই। শেখ হাসিনার দাবিদারি করার জন্য আপনাকে এখানে বসানো হয় নাই। মহান আল্লাহ পাকের দরবারে একবার শুকরিয়া আদায় করি আমরা যে এখানে একত্রিত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আজ যেখানে দাঁড়িয়ে আছি, এই দাঁড়াতে পারিনি আমরা 5ই আগস্টের আগে। যাদের নেতৃত্বে এই দেশ আরেকবার স্বাধীন হয়েছে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আবু সাঈদের মতো ছেলে বুকটা কেতিয়ে দিয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য।
স্বাধীনতা আমরা শুনেছি 16ই ডিসেম্বর, কিন্তু স্বাধীনতা হয়েছে 5ই আগস্ট। প্রকৃত স্বাধীনতা আমরা পেয়েছি 5ই আগস্টের পরে। সত্যিকার অর্থে আমরা পিডিআরের সৈনিক। আমরা বলতে পারি না 2009 সালে পিলখানায় কি ঘটেছিল, কারা এসেছিল, কালো একটা জিপে করে কারা আসলো, হাইয়েস্ট গাড়িটা কার ছিল, সেদিন সেই হাইয়েস্ট গাড়িতে করে কে বের হয়ে চলে গেল, পিলখানা 3 নম্বর গেট দিয়ে কারা বের হয়ে গেল। আমরা জাতি আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে জানতে চাই। আমরা কি জানতে পারি না? আমাদের প্রশ্ন হচ্ছে, আসিফ নজরুল স্যার, আপনাকে এখানে বসিয়েছি আমরা, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, আপনাকে আমরা এখানে বসিয়েছি, ছাত্র জনতা বসিয়েছে, এ দেশের জনগণ বসিয়েছে আপনাকে। আপনাকে অন্য কেউ বসাই নেই। শেখ হাসিনার দাবিদারি করার জন্য আপনাকে এখানে বসানো হয় নাই, বসিয়েছে বাংলাদেশের জনগণের কথা বলার জন্য, এই পিলখানা হত্যার কথা বলার জন্য। পিলখানায় এত অফিসার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেও এত অফিসার মনে হয় মারা যায়নি, যা সেদিন সংগঠিত হয়েছে 2009 সালের 25শে ফেব্রুয়ারিতে। আমার চৌখোশ, আমার শ্রদ্ধাভাজন ছাড়েরা যেখানে হত্যা হয়েছে, সেটা কার ইন্ধনে হয়েছে? আমরা আবারও স্মরণ করে দিতে চাই, আমরা গুজরাটের কসাইকে স্মরণ করাই দিতে চাই। এই দেশকে একটা দেশকে আপনারা 2 ভাগে বিভক্ত করে ফেলেছেন এবং এখানে সেনাবাহিনী এবং পিডিআর কে মুখোমুখি অবস্থান করেছেন। কেন? আপনাদের উদ্দেশ্য কি ছিল? 18,500 পিডিআর এখনো বাহিরে আছে। আপনাদের মনে রাখতে হবে, তারা স্বশিক্ষিত। আপনারাই তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আপনারা বাহিরে বের করে রেখেছেন। তারা কিন্তু এখনো শান্তশিষ্টভাবে অবস্থান করছে। আমরা আবারও জানতে চাই এই 2009 সালের 25 এবং 26শে ফেব্রুয়ারি বিচার কি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় করবেন কিনা, আইন উপদেষ্টা মহোদয় ওনাকে নির্দেশ দিবেন কিনা? আর যদি নির্দেশ আপনারা না দেন, আমাদের এই যে যারা এখানে আমাদেরকে ডাকিয়েছে, তাদের নেতৃত্বেই ইনশাআল্লাহ 18,500 পিডিআর যাবে। আমরা চাই আমরা চাই 18,500 পিডিআরের কিছু সংখ্যক পিডিআর এখনো জেলখানার অধিক কষ্টে জীবনযাপন করছে, তাদেরকে অতি সত্বর আপনারা মুক্তি দিন। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি দিয়ে দিন, আমাদেরকে স্বাধীনভাবে বসবাস করতে দিন। এদেশের সন্তান আমরা প্রত্যেকটি ইঞ্চি মাটি এদেশকে রক্ষা করার জন্য আমরা যখন সরকার আমাদেরকে ডাক দেবে, আমরা ইনশাআল্লাহ সেনাবাহিনীর পাশে থেকে কাঁধে কাঁধ মিলে আমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছি, থাকবো। আজকে যারা গদিতে বসছেন তাদেরকে আবার স্মরণ করে দিয়েছেন, তাদের গদিতে বসার পিছনে একমাত্র অবদান ছিল বিপ্লবীদের। কিন্তু আপনারা গদিতে বসে ভুলে গিয়েছেন কাদের অবদানের কথা, আমাদের স্বপ্নের কথা, আমাদের প্রত্যাশার কথা আপনারা ভুলে গিয়েছেন। জনগণ যে প্রত্যাশা নিয়ে আপনাদেরকে গদিতে বসাইছিল, যে ম্যান্ডেট নিয়ে আপনারা গদিতে বসেছেন, সেটা আপনারা ভুলে যেতে বসেছেন। আমরা বিগত সময় দেখেছি, বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা বলতাম যে দুর্নীতিবাজরা কোথায় আমাদেরকে দেখিয়ে দেন। আমরা আজকেও দেখেছি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রী বলেন যে ওবায়দুল কাদের কোথায় ছিল আমাদেরকে বলেন, আমরা গ্রেপ্তার করি। আমরা ধিক্কার জানাতে চাই, আমরা বলতে চাই যে আমরা দেখেছি বিগত সময়ে কোথায় কোন ভিন্ন মতলবী মানুষজন কোথায় পুশুর করেন, সেটা গোয়েন্দারা 1 মিনিটের মধ্যে জেনে যায়। একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, 24 পরবর্তী বাংলাদেশে যদি আপনি রাজনীতি করতে হয়, তাহলে অবশ্যই এই ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে। কোন বৈদেশিক শক্তির দলদাস হয়ে এদেশের মাটিতে রাজনীতি করতে পারবেন না। আমরা সে পরিত স্বৈরাচার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা বলে গেলে চলবে না, এই ছাত্র সমাজ জনতার হাল ধরেছিল যখন দেশ নির্যাতন, যখন দেশে কোনো স্বাধীনতা ছিল না, দেশে কোনো বাক স্বাধীনতা ছিল না, ভোটাধিকার হরণ করেছিল, তখন এই তারুণ্য জাতিকে দিশা দিয়েছিল। আপনারা যদি মনে করেন
একজন দুজনকে গুপ্ত হত্যা করেন, আমাদের এই স্পিরিটকে আপনারা বুলেন্টির করে দিবেন, আমাদেরকে মিইয়ে দিবেন, আমাদেরকে দমিয়ে দিবেন, তাহলে বলতে চাই আপনারা দিবা স্বপ্নের মধ্যে আছেন, দিবা স্বপ্নের মধ্যে আছেন। আমরা বলতে চাই, আমরা প্রশাসনকে আবার উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যদি মনে করেন যে না আমরা এখনো বসে আছি, আরামে আছি, কিন্তু এটা আপনাদেরকে বারবার স্মরণ করে দিতে চাই, এটা অশনি সংকেত। আজকে আমার বাইরা শহীদ হচ্ছে, কালকে আপনি শহীদ হবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে চাই। তাই সময় থাকতে সচেতন হন, যারা যে পরিত স্বৈরাচার আছেন, যারা এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন, সেই ষড়যন্ত্রকারীদের মূল হোতাকে ভেঙে দেন। আমরা দেখেছি ছাত্রলীগ এখনো 32, এই যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এখনো 32-এ এখনো ঢাকার বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, তারা মিছিল মিটিং করছে, প্রকাশ্য ষড়যন্ত্র করে বেড়াচ্ছেন, কিন্তু প্রশাসন একদম নির্বিকার নির্লিপ্ত ভূমিকা পালন করতেছে। আমরা ধিক্কার জানাতে চাই এবং বারবার আমার যে ভাইদের জীবন দিচ্ছে, আমার যে ভাইরা হাত পা বিসর্জন দিছে, তাদের ত্যাগের কথা, তাদের প্রত্যাশার কথা, তাদের স্বপ্নের কথা, তাদের বাবা মায়ের, তাদের সন্তানের, ভাই বোনের আকুতির কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। আমরা সর্বশেষ একটা কথা বলতে চাই যে এখানে আমরা কাঁদতে আসি নাই, আমরা পাশে দাবি নিয়ে এসেছি। মেজর সুমন, আমরা কি ধরনের জেনারেল ওয়াকারের 5ই অগস্টের আগে যে ভূমিকা বা ওনার যে রোল, এটাকে কি আমরা ওভার এস্টিমেট করছি? মানে আমরা কি ওনাকে ধরেন একটা ইয়ের পর্যায়ে নিয়ে যাচ্ছি কিনা, যে উনি হচ্ছেন দেবতা, উনি এটি করে দিয়েছেন, এমন একটা মানসিকতা আমরা দেখছি। এই সুযোগটাকে কি উনি ব্যবহার করছেন? মানে কিছু প্রশ্ন, কিছু কার্যক্রমে, যেমন ধরেন ভারতের যে বিক্রম মিশ্রি আসলেন পররাষ্ট্র সচিব, তিনি তার সঙ্গে যে গোপন বৈঠক করলেন, আমরা জানি যে এটা ডক্টর ইউনূস বা সরকারের ওই লেভেলে কনসার্ন ছিল না, এটা গোয়েন্দা সংস্থা জানতো, উনি জানতেন একটা বৈঠক হয়েছে, গোপন বৈঠক। তো এটা এক ধরনের অডাসিটি না, যে একটা সেনা প্রধানের সঙ্গে বৈঠক হবে, রাষ্ট্র জানবে না, এজেন্ডা জানবে না। এটাকে কিভাবে দেখেন? উনি কি সরকারের ভেতরে সরকার হয়ে বসে আছেন কিনা? মানে আপনি কি মনে করেন, আপনার পর্যবেক্ষণটা একটু শুনি, কারণ অনেক কিছুতেই আমরা দেখি যে ওনার মানে আপত্তি থাকে, ওনার এই থাকে, ওনার ওই থাকে, আমরা তো সব খবরই পাই। আপনাকে দিয়ে একটু যদি শুনি আপনার কাছ থেকে সংক্ষেপে। কেউ কেউ এটা বলার চেষ্টা করছেন যে সার্জিস এবং হাসনাতের গতকালকের যে বৈঠকটি ছিল পরশু দিনের, সম্ভবত 18ই ডিসেম্বর জাতীয় প্রেস কাউন্সিলে, সেখানে কাউন্সিলরদের সাথে বৈঠকের একটা পর্যায়ের একটা বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা দুটোই ঘটছে। কেউ কেউ বলছেন যে শহীদদের রক্তের সাথে আসলে বেইমানি করা হচ্ছে, রাজনীতি করার জন্য রাজনৈতিক নেতাদের মতোই তাদের আচরণ তৈরি হয়ে গেছে। আবার কেউ কেউ বলছেন যে না, সামনের দিনে নতুন একটা দল আসলে দরকার, সেখানে সবার পার্টিসিপেশন করাই দরকার। আবার কেউ কেউ বলছেন যে এই কাউন্সিলররাই বা এখন আসলে কোথায় যাবে, কারণ তাদের অধিকাংশই 95% কাউন্সিলরই আওয়ামী লীগ সমর্থিত অথবা আওয়ামী লীগের রাজনীতি করত, তারাই কিন্তু এই কাউন্সিলর পদে বিজয়ী লাভ করেছিলেন বা জয় পেয়েছিলেন। সো তারা যদি এখন বৈষম্য বিরোধীদের সাথে মিলেমিশে যায়, তাহলে বিষয়টার রেজাল্ট কি খুব বেশি পজিটিভ হবে? দর্শক, গত পরশু দিনের এই প্রোগ্রামকে নিয়ে নানান আলোচনা সমালোচনার মাঝখানে আমরা দেখি যে সার্জিস এবং হাসনাতরা আসলে কি বলেছিলেন। সার্জিস কাউন্সিলরদের সাথে বৈঠকে একটা বক্তব্যের এক পর্যায়ে বলছিলেন যে আমরা আমাদের জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটি আহ্বান জানাই। ইতিমধ্যে ছাত্ররা তাদের রাজনৈতিক দল আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করতে যাচ্ছে। নির্বাচন কমিশন থেকে অনুমোদন সহ যা যা আছে তা প্রসেসিংয়ে আছে। তো আহ্বানটা কি? তা হলো পুরো বাংলাদেশের মানুষের নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত, তাদের মনের ভেতর থেকে একটি প্রত্যাশা। আপনারা কে কোথায় যাবেন সেটি আপনাদের বিষয়, কিন্তু এই কিন্তুর পরের অংশটার মধ্যে একটা মেসেজ, যেটা হচ্ছে যে মনে রাখবেন, আপনারা যদি সেই প্রত্যাশাকে সামনে রেখে আগামীর বাংলাদেশে কাজ না করেন, তাহলে শেখ হাসিনার পরিস্থিতিটা একবার অনুমান করবেন। জনগণের প্রত্যাশা অনুযায়ী যদি কাজ না করেন, তাহলে 1 বছর 2 বছর 5 বছর পার পেয়ে যাবেন, কিন্তু পরিস্থিতি খারাপের দিকে যাবে। তো এরপরে এখানে আমরা বক্তব্য দেখেছি বৈষম্য বিরোধী আন্দোলনের, সেখানে হাসনাত ছিল, এর পাশাপাশি আরও কয়েকজন নেতা ছিল। তো এদের মধ্যে একজন নেতার একটা বক্তব্য ছিল যে আমরা যদি দেখি বাংলাদেশ সিটি কাউন্সিলের অ্যাসোসিয়েশনের সভাপতি সহ বিভিন্ন মানুষের উপস্থিতিতে এখানে থার্ড একজন বৈষম্য বিরোধী নেতা ছিল, তার নামটা আমার স্মরণ নাই। তো সে বলছিল যে আমরা আপনাদের কাছে সমর্থন চাই। তো এখন এই যে কাউন্সিলর যারা বাংলাদেশ সিটি কর্পোরেশন কাউন্সিলর, এখন এখানে যারাই আছে সারা বাংলাদেশ থেকে আসা
তো মোটা দাগে এরা সবাই 95% হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি করত। তো এখন এরাও অনেকটা এতিম অসহায় মতো আছে, কারণ মূল দলের যারা খেলোয়াড় কারিগর কেউই দেশে নেই। প্রকাশ্যে অফিস আদালত বন্ধ, আওয়ামী লীগের কোনো অফিস আদালতে কোনো মিটিং সমাবেশ মিছিল এগুলা করা যাচ্ছে না। আবার কোথাও কোনো মিটিং টিটিং হলে বিভিন্ন জায়গায় একটু দাঁড়াইলে ফুল দিতে গেলে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অথবা মব জাস্টিসের শিকার হতে হচ্ছে। তো এই পরিস্থিতিতে এই কাউন্সিলরদের আসলে ভবিষ্যৎ কোন দিকে? মাত্র কয়েক মাস হয়েছে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, তো যারা মেয়র আছেন সবাই আওয়ামী লীগের ছিল, পাশাপাশি যে কাউন্সিলর আছেন তাদের মধ্যেও 95% আওয়ামী লীগে। এখন এই যে নতুন দলের মধ্যে তাদেরকে কানেক্ট করার জন্য বা সমর্থন চাওয়ার যে আহ্বান, এটা অনেকে পজিটিভ দেখছেন, আবার অনেকে নেগেটিভও দেখছেন। কেউ কেউ ছাত্রদের এই পার্টিটাকে কিংস পার্টি বলছেন। তবে আমি বরাবরই বলি, বাংলাদেশের মানুষ এই মুহূর্তে একটা নতুন রাজনৈতিক দল কিন্তু চায়। জরিপ বলছে 40% প্লাস মানুষ, 41% সম্ভবত আপনার নতুন একটা রাজনৈতিক দল তারা দেখতে চায়। তবে দল গঠন করা সোজা, বরাবরই আমি যেটা বলার চেষ্টা করি যে আপনি যখন রাজনৈতিক দল হিসাবে নিজেকে নিবন্ধিত করবেন তখন কিন্তু আপনি ন্যাশনাল লিডার আর থাকছেন না, আপনি হয়ে যাচ্ছেন কোনো একটা দলের মুখপাত্র। লাইক সার্জিস এবং হাসনাতরা এখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা হচ্ছে বাংলাদেশ জুড়ে, তাই না? এখানে কোনো স্পেসিফিক কোনো দলকে রিপ্রেজেন্ট তারা করে না। কিন্তু যখন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থাকে তারা একটা রাজনৈতিক দল নামাচ্ছে, সেই রাজনৈতিক দলের আবার বিভিন্ন পদ পদবিতে তারা চলে যাবে, তখন বিষয়টা হবে কি এক রাজনৈতিক দল বনাম আরেক রাজনৈতিক দল। জাতীয় হিসাবে বা জাতীয়ভাবে এই যে এখন ধরেন তাদের যে কোনো সিদ্ধান্তকে বিএনপি, জামাত বা অন্যান্যরা মোটামুটি মেনে নিচ্ছে বা নেতাকর্মীরও এলাকাতে বিভিন্নভাবে তাদেরকে হজম করছে, কিন্তু পলিটিক্যাল মুভমেন্টে গেলে তাদের এই মুভমেন্টটাকে হজম করবে না। আবার এই কাউন্সিলরদের মধ্যে অনেকেই আছেন যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে প্রত্যক্ষভাবে নিজে বা তার যে সাঙ্গপাঙ্গ ছিল বা যে টিম ছিল তা নিয়ে কিন্তু এই আন্দোলনকে দমন নিপীড়ন করেছেন। এমন অনেক বক্তব্য কিন্তু গতকালকে থেকে ফেসবুকে উঠে এসেছে, অনেক কাউন্সিলরদের ছবি পর্যন্ত এসেছে যে এই মানুষগুলা তারা যদি আবার তাদেরকে সমর্থন করে নতুন রাজনৈতিক দলটাকে, তাহলে ওই রাজনৈতিক দলটার আইডিওলজিতে যে বৈষম্য বিরোধী অবস্থানটা সেটা কি থাকছে? তো সব কিছু মিলিয়ে কিংস পার্টি কোন দিকে যাবে বা ছাত্রদের রাজনৈতিক দল আসলে কোন পথে মুভমেন্ট করবে, দিন শেষে তারা তাদের আজকের যে অবস্থান সেটা কি ধরে রাখতে পারবে নাকি হারাই ফেলবে, নানান শঙ্কা প্লাস মাইনাস দৃশ্য দেখা যাচ্ছে। তবে ছাত্ররা আশাবাদী, তারা বলছে দেশের মানুষ পরিবর্তিত একটা রাজনৈতিক শক্তি চায় কিন্তু এটাও সত্য। দেখা যাক, আমাদের জায়গা থেকে বেস্ট অফ লাক। বাংলাদেশে বেশি রাজনৈতিক দল হলে ভালো, মানুষ 2-3টা দলের কাছে জিম্মি থাকবে না। মিনিটের এক প্রতিবেদনে নজরুলের মুখোশ খুলে দিয়েছেন তিনি। জানিয়েছেন এ নজরুল সুন্দরী নারী ভোগের বিনিময়ে বাংলাদেশ সরকারের থেকেও কাজ করছে ভারতের পক্ষে। সেটা কিভাবে, তারই বিস্তারিত থাকছে আজকের এপিসোডে। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেনের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। ইলিয়াস হোসেন নতুন সরকার গঠনের সময় নজরুলের কিছু কাণ্ডকীর্তির সমালোচনা করে অতঃপর আসিফ নজরুল ইলিয়াসকে নিয়ে যা তা বলতে শুরু করে। তারপরই ইলিয়াস হোসেন নজরুলের আগাগোড়া তদন্তে নামে, আর তাতে কেঁচো খুঁজতে গিয়ে সাপের সন্ধানই পেয়েছেন ইলিয়াস হোসেন। কিছুদিন আগে তিনি একটি পোস্টের মাধ্যমে নজরুলকে নারী বা চরিত্রের ইঙ্গিত দিয়েছিলেন, আর এবার সরাসরি সামনে নিয়ে আসলেন। প্রেম নাকি পরকীয়া, নজরুল ব্যক্তিগত জীবনে কি করবে সেটা তার একান্ত ব্যাপার, এটা নিয়ে আমাদের কথা না বললেও চলতো। তবে তিনি নারীবাজি করতে গিয়ে যে দেশটাকে নিলামে তুলছেন তা তো মেনে নেওয়া যায় না। ইলিয়াস হোসেন জানিয়েছেন আসিফ নজরুল উপদেষ্টা হয়ে বাংলাদেশের নয়, ভারতের হয়ে কাজ করছে। তবে তিনি নিজে সরাসরি করছেন না, প্রথম আলোর মাধ্যমে করছেন। আর করছেন বললে ভুল হবে, নজরুল করতে বাধ্য হচ্ছেন। ইলিয়াস হোসেন দাবি করেছেন হানি ট্রাপে ফেসেছেন আসিফ নজরুল। ইলিয়াস হোসেন দাবি করেছেন প্রথম আলো সাংবাদিক উম্মে শ্রাবণ তহুরার সাথে গোপন সম্পর্কে মেতেছিল নজরুল। এটা ছিল প্রথম আলো থেকে একটি ফাঁদ। তহুরা নজরুলের সাথে ফষ্টি নষ্টি করে তার ভিডিও করে রেখেছে, সেটাই এখন প্রথম আলোর হাতে জমা রয়েছে। সে ভিডিওর ভয় দেখিয়েই এখন নজরুলকে দিয়ে যা তা করিয়ে নিচ্ছে প্রথম আলো। এমনকি উপদেষ্টা হবার পর নজরুলের ব্যক্তিগত সহকারীও নিয়োগ দিয়েছে প্রথম আলোর লোকজন। আর সেজন্যই প্রথম আলোতে হামলায় নজরুলের বুক কেঁপে ওঠে। ইলিয়াস হোসেন জানিয়েছেন প্রথম আলো কেবল কোনো সংবাদপত্র নয়, পাশাপাশি পত্রিকাটি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে। এতদিন তারা হাসিনাকে দিয়েই করেছে, আর এখন করছে নজরুলকে ব্ল্যাকমেইলের মাধ্যমে। জানা গেছে প্রথম আলোর ইশারাতেই নজরুল গত কিছুদিনে প্রথম আলোর নানান মামলা ডিসমিস করে দিয়েছেন। এছাড়া প্রথম আলোর চাওয়াতেই ফারুকির মতো অযোগ্য লোককে নজরুল তার একটি উপদেষ্টা পদ দিয়ে দিয়েছেন। উপরে সে ফারুকির বিষয় কিছু জানি না বললেও তলে তলে অনেক কিছু হয়ে গেছে। এর বাহিরে নজরুল দুর্নীতির মাধ্যমে শত কোটি কোটি টাকা মেরে দেওয়াও শুরু করেছে বলে জানিয়েছেন ইলিয়াস হোসেন। জানিয়েছেন আমেরিকায় বাড়ি কেনার চেষ্টার কথাও।
জুলাই আগস্ট বিপ্লবের সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা সারা দেশে স্থাপিত শেখ মুজিবের মূর্তি গুড়িয়ে দিয়েছেন, কথিত জাতির পিতার ছবি নর্দমায় ছুড়ে ফেলেছেন। অথচ আসিফ নজরুল সরকারের উপদেষ্টা হয়েও শেখ মুজিবের প্রতিকৃতিকে মাথার উপর ঠাঁই দিয়েছেন, যাতে তার আওয়ামী প্রীতির নগ্ন বহিঃপ্রকাশ ঘটে। তদুপরি হাসিনা সংবিধানে উল্লেখিত জাতির পিতার প্রতিকৃতি প্রসঙ্গে সরকারের অবস্থানও স্পষ্ট করেননি ডক্টর আসিফ। ফলে সারা দেশে মুজিব মূর্তিসমূহ গুড়িয়ে দেওয়া হলেও বিভিন্ন সরকারি দপ্তরের কর্তা ব্যক্তিদের মাথার উপর এখনও শোভা পাচ্ছে মুজিবের ছবি। ফ্যাসিবাদের মূর্ত প্রতীক হিসেবে আসিফ নজরুলদের মধ্যে ফ্যাসিবাদকে প্রতিবিম্বিত করছে ইনকিলাব। বিপ্লবোত্তর সরকারের আইন উপদেষ্টার অগ্রাধিকার ভিত্তিক এজেন্ডা হওয়া উচিত ছিল গণহত্যার বিচার। সে বিচারকে প্রহসনে পরিণত করতেই আসিফ নজরুল রাত দিন কাজ করে যাচ্ছেন। প্রথমত, জুলাই আগস্ট গণহত্যার প্রধান যে আসামি তাকে নিরাপদে পালিয়ে যেতে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, বিচার যাতে প্রলম্বিত হয় এ লক্ষ্যে এটা ওটা করে কালক্ষেপণ করা হচ্ছে। 1973 সালের ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্টের যে সংশোধনের কথা বলা হচ্ছে এটির আদৌ প্রয়োজন নেই। শেখ হাসিনা যে সংশোধন করে গেছেন সেটি যথেষ্ট। যদি সংশোধন প্রয়োজন হয় সেটি হতে পারে গণহত্যার বিচারের পর। বিচারের আগে আইনের সংশোধন বিচারকে পিছিয়ে দেবে। ততদিনে জাতীয় নির্বাচন সামনে চলে আসবে, তাতে নির্বিঘ্নে অংশ নিতে পারবে শেখ হাসিনা এবং তার দল। সেই সুযোগ করে দিতেই চলছে নানা টালবাহানা। শেখ হাসিনা নিয়োজিত বিচারকদের বেছে বেছে ভালো জায়গাগুলোতে পোস্টিং দেওয়া হয়েছে। পক্ষান্তরে 15 বছর ধরে নিগৃহীত বিচারকদের দেওয়া হচ্ছে ডাম্পিং পোস্টিং। শেখ হাসিনার বিশ্বস্ত বিচারক গোলাম রাব্বানীর চাকরির মেয়াদ 2 বছর করার সুপারিশ করেছেন আসিফ নজরুল। এটিও তার গোপন এজেন্ডার অংশ। হাইকোর্ট বিভাগের দলবাজ দলকানা বিচারপতিদের স্বপদে বহাল রেখেছেন এখনো। নতুন বিচারপতি নিয়োগের কোনো খবর নেই। তাই খবর নেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনেরও। জাতীয় আইন কমিশনের চেয়ারম্যান করেছেন হাসিনার ফ্যাসিবাদের একনিষ্ঠ সমর্থক বিচারপতি জিনাত আরাকে। কমিশনের সদস্য নিয়োগ দিয়েছেন ফ্যাসিবাদের গডফাদার কথিত বিচারপতি ABM খায়রুল হকের ভাতিজি ডক্টর নাইমা হককে। যদিও আইন কমিশন কোনো বিবেচনায় বিপ্লবোত্তর সরকারের আশু করণীয় হিসাবে অগ্রাধিকার পেতে পারে না। মূলত আসিফ নজরুলের ব্যক্তিগত পছন্দের মানুষগুলোকে বিভিন্ন জায়গায় দ্রুত পুনর্বাসন করে গোপন এজেন্ডায় বাস্তবায়ন করতে চান। আগামী সরকার গঠনে সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যাতে প্রত্যাশানুগ ফলাফল করতে না পারে, চলছে সেই এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা বলে মত বিএনপি পন্থীদের। তাদের দাবি, নিজে বেআইনি হলেও আইনি বাধ্যবাধকতা প্রতিপালনের মোড়কে বাধ্য করতে চাইছেন জাতির ভবিষ্যৎ কাণ্ডারি তারেক রহমানকে। তার বিরুদ্ধে দেওয়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের করা সবপ্রকার মামলা একাদেশেই যেখানে বাতিল করা প্রয়োজন ছিল, আসিফ নজরুল সেখানে খুঁটিয়ে খুঁটিয়ে বের করছেন আইনি অন্তরায়। সব মিলে ভারত ও হাসিনাপন্থী উপদেষ্টা আসিফ নজরুলকে অন্তর্বর্তীকালীন সরকার থেকে বাদ দেওয়া জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন কেবল ইলিয়াস হোসেনই নন, পাশাপাশি অনেক বিশ্লেষকরাও। 1.5 দশকের মাফিয়াতন্ত্র, ফ্যাসিবাদ ও গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচারকে প্রলম্বিত করার এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন তিনি, এমনটাই মত বিশ্লেষকদের। সাংবাদিক মাসুদ মজুমদার এক পোস্টে বলেছেন, ভারতীয় এজেন্ডা আসিফ নজরুলের দুর্নীতির অনেক প্রমাণ আমাদের হাতে আছে। ইতোমধ্যে ইনকিলাব যত সুন্দরভাবে ভারতীয় রয়ের এজেন্ট আসিফ নজরুলের বিষয়ে যে নিউজ করেছে, তার জন্য ইনকিলাবকে রাষ্ট্রীয়ভাবে ভবিষ্যতে সম্মানিত করা হবে ইনশাআল্লাহ। মাসুদ মজুমদার আরও বলেন, এই গণ অভ্যুত্থান হাইজ্যাককারী এর এজেন্টের বিস্তারিত দুর্নীতির রিপোর্ট প্রকাশ করেছে। সে সম্পূর্ণভাবে ভারতের প্রেসক্রিপশনে জঙ্গি লীগকে পুনর্বাসনের দায়িত্বে নিয়োজিত। আইন ও বিচার বিভাগের কোনো অগ্রগতি নেই। অপরদিকে বিতর্কিত সব লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছে যারা আওয়ামী দোসর। বাট দুর্ভাগ্যের বিষয়, জাতি এখনও নিশ্চুপ। বিশ্লেষকদের অভিযোগ, নজরুল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ দেননি। এর আগে তিনি মাঠে ছেড়েছেন 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন ইস্যু। দুর্নীতিগ্রস্ত বিচারপতিদেরও বহাল রেখেছেন। আটকে রেখেছেন হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগ উদ্যোগ। নানাবিধ সংস্কারের কথা বলে তৈরি করেছেন সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন। পক্ষান্তরে নিজেরই যেখানে সাংবিধানিক এবং আইনগত ভিত্তি নেই, সেখানে সাংবাদিক মাহমুদুর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার গৃহবধূ স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানের সাজা বাতিল এবং মামলা প্রত্যাহারে আইন প্রতিপালনের বুলি কপচাচ্ছেন। এসব করে যে কোনো প্রকারে আওয়ামী নির্বাচন পর্যন্ত শেখ হাসিনা এবং তার দোসরদের আনকনভিক্ট রাখা, যাতে তারা নির্বাচনে অংশ নিতে পারেন বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। তাদের দাবি, নজরুলই তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে অমর্যাদাপূর্ণ ও গ্লানিকর করে রাখছেন। বিএনপি পন্থীরা বলছেন, স্বদেশ প্রত্যাবর্তনকে বিলম্বিত করার অর্থ হচ্ছে বিএনপিকে তারেক রহমানের সশরীর সান্নিধ্য লাভ থেকে বঞ্চিত রাখা, দলীয় কোন্দল জিয়ে রাখা এবং আগামী নির্বাচন পর্যন্ত দলটিকে ক্ষমতার বাহিরে রাখা, যা ভারত এবং শেখ হাসিনা যৌথ এবং চূড়ান্ত প্রত্যাশা। তাদের প্রত্যাশা পূরণে সূক্ষ্ম কৌশলে ভারত ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন সরকারে আইন উপদেষ্টা হিসেবে ডক্টর আসিফ নজরুলকে ঢুকিয়ে দেয়। সম্প্রতি জাতীয় একটি দৈনিকে প্রকাশিত কোন দিকে খেলছেন আসিফ শীর্ষক প্রতিবেদনের পর নাগরিক সমাজে আইন উপদেষ্টা নজরুলের ভূমিকা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিষয়টি পরিণত হয় টক অব দ্য কান্ট্রিতে।
শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, বিচারক নির্বিশেষ করেছেন বহুমাত্রিক বিশ্লেষণ। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শেয়ার হয়েছে। খোলামেলা মন্তব্য করে পাঠক সমাজও। মোহাম্মদ ইউসুফ লিখেছেন, আসিফ নজরুলকে বরখাস্ত করুন, জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান। রাফি লিখেছেন, রক্তাক্ত বিপ্লবকে কৌশলে ব্যর্থ করার মাস্টার মাইন্ড তিনি। ক্লাসে পাঠদান আর আইন মন্ত্রণালয় পরিচালনা এক কাজ নয়। এমন অজস্র মন্তব্যে সয়লাভ সোশ্যাল মিডিয়া। কেউ আর নজরুলকে উপদেষ্টা পদে চায় না। আজকে আরো বেশি চিন্তিত অবস্থায় আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে আমার মনে হচ্ছে যে ছাত্রদের জন্য একটা পরিবর্তন এসেছিল, অনেক স্বপ্ন আমরা দেখছিলাম, সেই স্বপ্ন এই ছাত্রদের কারণেই বোধহয় আমাদের ধূলিসাৎ হতে যাচ্ছে। তার কারণ হলো গিয়ে যে দেখেন শুরু থেকেই যে ছাত্ররা তাদের যত দাবি দাওয়া নিয়ে তারা রাস্তায় নামছে, এরকম কিন্তু আর কেউ কিন্তু নামছে না। কিন্তু এরা শুধু দাবি আর দাবি, কোনটা এখন গাইজ আপনারা তো দেখলেন এইখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেকের মন্তব্য প্রকাশ করতেছে, দেশ সম্পর্কে কথা বলতেছে। অন্যদিকে তারেক জিয়া কিন্তু তার কথাগুলো বলতেছে, দেশের মানে তার নেক্সট পরিকল্পনা কি, তারা যদি ক্ষমতায় যায় তাহলে তারা কি করবে। অন্যদিকে বিএনপির অনেক নেতাকর্মীরাও কিন্তু অনেক বক্তব্য দিচ্ছে। বিএনপি চায় যাতে দেশের মধ্যে খুব মানে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং সুন্দর একটি নির্বাচন দিয়ে জনগণের মতামতের অনুযায়ী একজন সরকার আসে এবং সেই সরকার আমাদের দেশটা চালায়। এটা কিন্তু বিএনপির দলের সকল নেতাকর্মীরা বলতেছে। তারা কিন্তু বারবার বলে, প্রতিবার তাদের বক্তব্যের মধ্যে বলে যে তারা দেশের শান্তি চায়, তারা দেশের শৃঙ্খলা চায়, তারা দেশটা যাতে স্বাভাবিকভাবে চলে এইটা চায় বিএনপির নেতাকর্মীরা। অন্যদিকে অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে অশৃঙ্খল করতেছে। তাদের সম্পর্কে, তাদের বিরুদ্ধে এই বিএনপির নেতাকর্মী সহ তারেক জিয়া মানে অনেক কথা বলে, যারা অশৃঙ্খল কাজ করে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।